যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলছেন পুতিন। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন জো বাইডেন। নির্বাচনে হারলেও গতবারের চেয়ে 1 কোটি ভোট বেশি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অঘোষিত সফরে তাইওয়ানে ঊর্ধ্বতন মার্কিন সামরিক কর্মকর্তারা। সৌদির আরামকো তেল ক্ষেত্রে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করে হার মেনে নেয়া, বলছেন তার দলের সমর্থকরা। সিরিয়া ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি। ফাইজারের টিকাকে সপ্তাহে ছাড়পত্র দিতে পারে ব্রিটেন। এবং পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার সম্ভাবনায় ভীত সৌদি আরব। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ার এক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছেও স্পষ্ট। এই ত্রুটি সংশোধন করার জন্য মার্কিন সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান পুতিন। তিনি বলেন, এবারে নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনও অভিনন্দন জানায়নি রাশিয়া। পুতিন বলছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে স্বীকৃতি দিতে তিনি এখনও প্রস্তুত নন। বিবিসির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বিষয়ক সংবাদদাতা বারবারা প্লেট-উশের মনে করেন, বাইডেনের বিজয়ের ফলে শীর্ষ নেতৃত্বে স্তরের রুশ মার্কিন সম্পর্ক বদলে যাবে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা চাপালেও ভ্লাদিমির পুতিনের ব্যাপারে চুপচাপ থাকতেন। একাধিকবার খোলাখুলি বলেছেন তিনি পুতিনকে পছন্দ করেন, কিন্তু পুতিন সম্পর্কে বাইডেনের দৃষ্টিভঙ্গি অনেকটা অন্যরকম হবে। সিএনএনকে বাইডেন বলেছেন, রাশিয়াকে তিনি বিরোধী পক্ষ বলে মনে করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনে হস্তক্ষেপ এবং আফগানিস্তানের মার্কিন সেনাদের টার্গেট করার জন্য তালেবানকে পয়সা দেওয়ার যে অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উঠেছে তার শক্ত জবাব দেবেন তিনি। বারবারা প্লেট বলেন, রাশিয়ার ওপর ট্রাম্পের চাপানো নিষেধাজ্ঞা অব্যাহত তো থাকবেই, সেই সঙ্গে বাইডেন রাশিয়ার নীতিতে আরও স্পষ্ট হবেন। ট্রাম্পের আপত্তি উপেক্ষা করেই বেশ জোরে সোরে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কদিন আগেই হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে রন ক্লাইনের নিয়োগ চূড়ান্ত করেছেন তিনি। রোববার রন ক্লাইন জানিয়েছেন, মঙ্গলবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বাইডেন। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে রন ক্লাইন বলেন, আগামী মঙ্গলবার আপনারা নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রথম মন্ত্রিসভার নিয়োগ দেখতে পাবেন। প্রথম ধাপে কোন কোন মন্ত্রণালয় থাকছে বা কারা এসব মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি জানতে চাইলে মঙ্গলবার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এদিন নবনির্বাচিত প্রেসিডেন্টের মুখেই আপনারা সবকিছু জানতে পারবেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বাইডেন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন। ওবামা আমলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ছিলেন। উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্টের টিমকে অসহযোগিতার জন্য ট্রাম্প প্রশাসনকে দোষারোপ করেন রন ক্লাইন। তিনি বলেন, জো বাইডেন ও কমলা হ্যারিস এখনও গোয়েন্দা ব্রিফিং পাচ্ছেন না। করোনা ভাইরাস সংক্রান্ত ডাটাও তাদের সঙ্গে শেয়ার করা হয় না। এদিকে নির্বাচনে পরাজয়ের পর ক্ষুব্ধ ট্রাম্প গত সপ্তাহ জুড়ে মার্কিন পররাষ্ট্রনীতিকে একের পর এক বোমা ফাটিয়েছেন, আর এতে হতভম্ব হয়েছেন তার শত্রু ও মিত্র উভয়ই। সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়া প্রায় নিশ্চিত হওয়ার পরও আগের মেয়াদের নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে বেপরোয়া পদক্ষেপ নিয়ে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে নির্বাচনের ফল স্পষ্ট হয়ে ওঠার পরও গত সপ্তাহে তিনি আফগানিস্তান থেকে বেশি পরিমাণ সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আফগান সরকারের আশঙ্কা, মার্কিন সামরিক উপস্থিতি কমে গেলে দেশটিতে তালেবান আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে। অঘোষিত সফরে তাইওয়ানে গেছেন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। মার্কিন নৌবাহিনীর 2 তারকা এ কর্মকর্তা হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মাইকেল স্টারম্যান। গত কয়েক বছরে তাইওয়ান সফরকারী মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে তিনি সবচেয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তা।
সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল মাইকেল স্টারম্যান মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক গোয়েন্দা কার্যক্রম তত্ত্বাবধান করে থাকেন। ফলে তার মতো একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সফল স্বভাবতই চীনকে একসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ করে তুলবে, কেননা তাইওয়ানকে নিজের বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। তাইওয়ানের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে সফরের কথা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। রোববার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা তাইওয়ান সফর করেছেন, তবে এটি কোনো প্রকাশ্য সফর ছিল না। উল্লেখ করে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সংলাপ উদ্যোগের আওতায় প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয় যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। বৈঠকে উভয় পক্ষের মধ্যে 5 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাস্থ্য, প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে বিবেচনা করা চীন এর তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বেইজিংয়ের মুখপাত্র বলেছেন, তাইওয়ান প্রশ্নের তীব্র স্পর্শকাতরতা ওয়াশিংটন অবশ্যই উপলব্ধি করতে পারবে। এবারের মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হারলেও 2016 সালের চেয়ে 1 কোটি ভোট বেশি পেয়েছেন। এবছর নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের ভোট বেশি পেয়েছেন তিনি। গত 4 বছরে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। বাস্তবতা হলো 2016 সালের তুলনায় 2020 সালের নির্বাচনে সব মিলিয়ে 1 কোটি ভোট বেশি পেয়েছেন ট্রাম্প। নিজ দেশেও তুমুল সমালোচিত প্রেসিডেন্ট প্রার্থীর জনপ্রিয়তা না কমে বরং বেড়ে যাওয়ার বিষয়টি অনেককে অবাক করেছে। তবে 4 বছরের ট্রাম্পের নানা পদক্ষেপই বাড়িয়েছে তার জনপ্রিয়তা। কিউবা, বলিভিয়া কিংবা ভেনেজুয়েলা থেকে যারা যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন দেদারসে। এডিসন রিচার্জ এনইপির জরিপে দেখা গেছে, ট্রাম্প একচেটিয়াভাবে শ্বেতাঙ্গদের ভোট পেয়েছেন। অন্যদিকে একচেটিয়াভাবে কৃষ্ণাঙ্গদের ভোট পেয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অসংখ্য অভিযোগ থাকলেও গত নির্বাচনের তুলনায় এবার ট্রাম্প তাদের ভোট বেশি পেয়েছেন। কৃষ্ণাঙ্গ পুরুষদের 19% ভোট পেয়েছেন ট্রাম্প, যা 2016 সালের তুলনায় 6% বেশি। কৃষ্ণাঙ্গ নারীদের ভোট পেয়েছেন 5%। অথচ গত নির্বাচনে এই গোষ্ঠীর একচেটিয়া ভোট পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। গতবারের তুলনায় হিস্পানিক বা লাতিনো পুরুষদের 4% এবং নারীদের 5% ভোট বেশি পেয়েছেন ট্রাম্প। 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এশিয়া ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের 38% ভোট পেয়েছেন ট্রাম্প, যা গতবারের চেয়ে 7% বেশি। ইয়েমেনের হুতি সেনারা সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যেখানে ইয়েমেনের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি হচ্ছে আরামকো কোম্পানির তেল ডিস্ট্রিবিউশন স্টেশন। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ সোমবার জানান, কুলস 2 ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলার পর অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ওই স্থানে ছুটে যায়। জেনারেল সারি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পূর্ণ হয়। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এই ক্ষেপণাস্ত্রের কথা ঘোষণা করা হয়নি। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে হামলা চালানো হয়েছে বলে জেনারেল সারি মন্তব্য করেছেন। স্ত্রী, মেয়ে ও জামাতার পর এবার ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতারাও। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হারের ফল পাল্টে দেওয়ার চেষ্টা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। তাদের মধ্যে একজন মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হুগান। তিনি সিএনএনকে বলেছেন, নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্প শিবিরের ধারাবাহিক চেষ্টায় মনে হওয়া শুরু হয়েছে যে আমরা একটি ব্যানানা রিপাবলিক। ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করা এবং হার মেনে নেওয়া। টুইটারে দেয়া এক পোস্টে এমনটি বলেছেন এই রিপাবলিকান গভর্নর। এদিকে নিউ জার্সির সাবেক গভর্নর ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিস্টিও ট্রাম্পকে একই পরামর্শ দিয়েছেন। তিনি ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া প্রেসিডেন্টের আইনি দলকে জাতীয় লজ্জা হিসেবে আখ্যা দিয়েছেন।
ক্রিস ক্রিস্টি এবিসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি খোলাখুলি বলি তাহলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা একদম জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ। কোর্টরুমের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছে ট্রাম্পের দল, কিন্তু কোর্টরুমের ভেতরে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছে না। আমি অনেকদিন ধরে প্রেসিডেন্টের সমর্থক, তাকে আমি 2 বার ভোট দিয়েছি, কিন্তু যা ঘটেনি তবু অনবরত সেটিই ঘটেছে বলে যেতে পারি না আমরা। ক্রিস ক্রিস্টি বিশেষ করে ট্রাম্পের আইনজীবী সিডনি পাওয়েলের কড়া সমালোচনা করেছেন। গত বৃহস্পতিবার পায়েল বলেছেন, ইলেকট্রনিক পদ্ধতির ভোটের মাধ্যমে লাখ লাখ ভোট বাইডেনের পক্ষে বদলে দেওয়া হয়েছে, যারা পক্ষে কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। তিনি আরও বলেছেন, জো বাইডেন কমিউনিস্টদের টাকায় জিতেছেন। মিশিগান থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ফ্রেড উপটন বলেন, তার রাজ্যের ভোটাররা বাইডেনকে বেছে নিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছেন। সিরিয়ায় ইরানি উপস্থিতিকে বাধাগ্রস্ত করলে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার এক অনলাইন ব্রিফিংয়ে এই নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় ইরানি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ব্রিফিংয়ে সরাসরি এ খবর স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি সাইদ খাতিবজাদে। তবে তিনি বলেছেন, ইরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করেনি। সাইদ খাতিবজাদে বলেন, সিরিয়া ইরানের পরামর্শমূলক উপস্থিতিকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে কঠিন জবাবের মুখে পড়তে হবে। ইহুদিবাদী ইসরায়েল এটি জানে যে হামলা করে পালিয়ে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে, তাকে এখন খুব সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। কিন্তু ইসরায়েল তাদের আচরণ সংশোধন করছে না, ফলে যেখানেই তারা বাধা সৃষ্টি করতে চায় সেখানেই তাদেরকে সংঘাতের মুখে পড়তে হবে। কিছুটা হলেও স্বস্তির খবর, ফাইজার বায়োটেকের তৈরি করোনাভাইরাস টিকাকে চলতি সপ্তাহে ছাড়পত্র দিতে পারে ব্রিটেন। রোববার সে দেশের একটি প্রথম সারির দৈনিকের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সরকারি সূত্রে উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা ফাইজারের তৈরি টিকার আনুষ্ঠানিক মূল্যায়ন শুরু করতে চলেছে। বিষয়টিকে নিয়ে পরিচালনার জন্য 1 ডিসেম্বরের মধ্যে তৈরি থাকতে বলা হয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, প্রথম টিকাদানের কাজ কখন শুরু হবে তা নিয়ে রোববার কোনো মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর। যদিও মেডিকেল রেগুলেটরি মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির মুখপাত্র জানিয়েছেন, MHR একটি স্বতন্ত্র সংস্থা। ফাইজারের টিকা সংক্রান্ত তথ্য সম্পূর্ণ পর্যালোচনা করতে যত সময় লাগবে তা নেওয়া হবে। গত সপ্তাহে HRA-কে ব্রিটেন জানিয়েছিল ফাইজারের টিকার কার্যকারিতা মূল্যায়ন করে দেখতে। তবে ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদনের দাবি সত্যি হলে আমেরিকার আগেই ব্রিটেনে ছাড়পত্র পাবে করোনা টিকা। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শুক্রবার জানিয়েছিল, করোনা টিকার ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনার জন্য 10 ডিসেম্বর একটি বৈঠক করা হবে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে আসতে পারে এমন সম্ভাবনা যখন জেগে ওঠায় সৌদি আরব ভীত হয়ে পড়ছে। সৌদি বলছে, ইরানের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে হবে, তাতে রিয়াদকে যুক্ত করতে হবে। জাতিসংঘে নিযুক্ত সৌদি স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ ইয়াহিয়া আল মুয়াল্লিম 2015 সালের সমঝোতার আমেরিকার ফিরে আসার ধারণা নাকচ করে তার ভাষায় বলেন, কোনো ব্যক্তি এই সমঝোতায় ফিরে যাওয়ার ব্যাপারে সজ্ঞানে সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ এই সমঝোতা সারা বিশ্বের সামনে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের এক অনুষ্ঠানে সৌদি কূটনীতিক এসব কথা বলেছেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন না যে বাইডেন প্রশাসন পারস্য উপসাগরীয় দেশগুলোকে ওই পরমাণু সমঝোতা এবং ইরানের কাছে ফিরে যাওয়ার পথ করে দেবেন, বরং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে হবে এবং সে আলোচনায় সৌদি আরবকে রাখতে হবে, যাতে আগের সমঝোতার সীমাবদ্ধতাগুলো দূর করা যায়। সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন এবং ক্ষমতায় বসার পর তিনি পরমাণু সমঝোতায় ফিরতে পারেন বলে অনেকেই ধারণা করছেন।